Assalamu alaikum everyone. This is Sadia Islam Promi, your host from Interactive Cares, and আজকে আপনারা দেখছেন IELTS Mastery Comprehensive Q&A session, এই স্পেশাল লাইভটি। Of course, because আমরা ওভারঅল IELTS এক্সাম নিয়ে কথা বলছি, আমরা জানি IELTS একটা ইন্টারন্যাশনাল এক্সাম এবং এইটা কমপ্লিটলি ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্যই একটা এক্সাম এবং এই এক্সামে এক্স্যাক্টলি কি কি ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন্স আসে, কিভাবে আমরা এখান থেকে একটা ভালো ব্যান্ড স্কোর নিয়ে ফাইনালি জাস্ট ওভারঅল এন্টার করতে পারবো ইনটু আওয়ার একাডেমিক অর প্রফেশনাল লাইফ, তা সবকিছু নিয়ে আজকে আমরা ইন ডিটেলস আলোচনা করব। অ্যান্ড who is better to talk about all of these than our speaker? She is Raisa Shamma, who is the research analyst of International Food Policy Research Institute, and at the same time সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে যে IELTS এই এন্টায়ার এক্সামটিতে তিনি 9 out of 9 স্কোর করেছেন। So that is a tremendous achievement, and we are so humbled and pleased to have Raisa Shamma Apu with all of us. Even at the same time, she is the instructor at Interactive Care. So, Assalamu alaikum Apu. I hope you are doing well. Walaikum assalam. Thank you so much. Ami just check korchi, I'm audible, right? Yes, you're perfectly audible. Thank you so much, Promi, for that brilliant introduction. Ami ato pompous kichu na, but thank you. I've been very lucky, alhamdulillah, and I'm really glad that I have the platform with Interactive Cares to share whatever knowledge I have gained in my journey of the IELTS exam and learning English in all of my life. Thank you so much, Apu. Most definitely, because we are talking about IELTS, and obviously, আপনার journey-টা is very remarkable. অনেকেই এই entire step-টা জানতে চায় যে how did you finally land up with a score 9? So অনেক vast একটা question করে ফেললাম. Please answer it on your own accord. No, that's okay. But truthfully, I was very lucky with my exam, alhamdulillah. আমি এই জিনিসটা আমি আগেও ডিসকাস করেছি, and I'll be very honest about it. Because আমি ইংলিশ লার্নিংটাকে ওভারঅল একটা গ্র্যাজুয়াল প্রসেস হিসেবে নিয়েছি থ্রু আউট মাই লাইফ, অ্যান্ড আই হ্যাভ লার্নড ইট অ্যাজ আ ল্যাঙ্গুয়েজ। আমার প্রিপারেশন টাইমটা আসলে জাস্ট একদিনই ছিল, যেটা অনেকে বিশ্বাস করতে একটু রাগ হন, কিন্তু আমার পয়েন্টটা এখানে এটাই যে স্ট্র্যাটেজির উপর আপনি যদি লার্নিং এর ফোকাস করে থাকেন, তাহলে সেই জিনিসটা ওভার টাইম আপনি যেভাবে অ্যাপ্রোচ করেন না কেন, ইফ ইউর স্ট্র্যাটেজি ইজ কারেক্ট, not just your learning strategy but your exam strategy as well, তাহলে কিন্তু আপনার কাজ অনেকটুকুই এগিয়ে যাবে। আমি IELTS এর যে জার্নিটা 9 out of 9 এর যে জার্নিটা ছিল, এটার জন্য কয়েকটা কি ফ্যাক্টর আমার কাজ করেছে। সেটা হচ্ছে আমি বরাবরই এক্সাম স্ট্র্যাটেজিকে খুব বেশি গুরুত্ব দিই। আমার এক্সাম স্ট্র্যাটেজিগুলো আমি আমার মাথায় ক্লিয়ার করে নিয়েছিলাম। প্রত্যেকটা সেকশন সম্পর্কে আমি যেই অ্যাপ্রোচে এগিয়েছি সেটা হচ্ছে আমি IELTS এর অ্যাকচুয়াল ওয়েবসাইটে গিয়ে কোন ব্যান্ডের কি রিকোয়ারমেন্টস সেটা একটু চেক করে নিয়েছিলাম। সো যখন আপনি একটা স্ট্রাকচার্ড পরীক্ষা দিতে যাবেন, সেই পরীক্ষা থেকে আপনার কাছ থেকে কি এক্সপেক্ট করছে সেটা আপনি যদি জেনে যান, তাহলে সেই এক্সপেকটেশনটা মিট করা আপনার জন্য বেটার হতে পারে। যে কারণে আমি এই যেমন একটু যদি আসি, আমি কোর্সটার ডিজাইন যখন করেছি IELTS এর উইথ ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, আমি যে জিনিসটার উপর ফোকাস দিয়েছি সেটা হচ্ছে স্ট্র্যাটেজি, অ্যান্ড সবগুলো জায়গায় আমি ব্যান্ডের স্কোরটা নিয়ে, ব্যান্ডের রিকোয়ারমেন্টটা যেটা IELTS এর ওয়েবসাইট থেকে রিকোয়ারমেন্ট বা IELTS এর অফিসিয়াল সাইট থেকে যে রিকোয়ারমেন্ট, সেটার উপর অনেক জোর দিয়েছি। সো সেখানকার রিকোয়ারমেন্টগুলো জেনে আমি কারণ আমার যেহেতু হাতে 1-2 দিনের বেশি সময় ছিল না, আমার জন্য ওই জিনিসগুলো ঘাটা একটু ইম্পর্টেন্ট ছিল। সো আমি স্ট্র্যাটেজিগুলো প্রত্যেকটা সেকশনের দেখে গিয়েছিলাম এবং এক্সপেকটেশনটা জেনে গিয়েছিলাম যে একটা ব্যান্ড স্কোর থাকতে স্পেসিফিক আমার কাছ থেকে কি এক্সপেকটেশন থাকবে, কোন কোন স্কিল আমার থাকা লাগবে, কোন কোন স্কিলের উপর আমার ফোকাস করতে হবে। সো প্রত্যেকটা সেকশন ইজ ইউনিক ইন ইটসেলফ। I would encourage people যারা অ্যাপ্লাই করছেন to consider these things other than the regular ways যেটাতে ওনারা নিজেরা প্রিপারেশন নিচ্ছেন। আমার জন্য যেহেতু আল্লাহর রহমতে আমার ইংলিশের বেসিকটা আমি ছোটবেলার থেকে, এটা কেউ তো আসলে এই গিফট হোক আপনি স্কিল বলেন, এই স্কিল নিয়ে আসলে কেউই জন্মায় না। So it took me a lot of time and a lot of practice, a lot of effort to build this. যে এফর্টটাকে আমরা কনডেন্স করে কয়েক মাসেও আনতে পারি, কয়েক সপ্তাহেও আনতে পারি, বা এটা আপনার ওভারঅল লার্নিং প্রসেস হতে পারে থ্রু আউট ইউর লাইফ। সো সরি একটা লং অ্যান্সার দিয়ে দিলাম, বাট উই ক্যান মুভ অন।
No, no, of course, of course. We want long answers because আমরা অনেক informative এই answers গুলো চাই, and এটা আমাদের main motive, like overall এই ধরনের live sessions করার, because we most definitely would want যে আমরা প্রত্যেকটা যাই questions করি আপনি যদি একটু বুঝিয়ে বলে দেন to all of our audience members, we'll be very lucky. We know that IELTS exam এর মধ্যে there are actually 4 different sections. So সেই section অনুযায়ী I'll ask you যে মেজরিটি অফ দ্য টাইম আমি যেটা পাই যে স্টুডেন্টসরা স্পিকিং সেকশনটা নিয়ে দে আর এক্সট্রিমলি স্কেয়ার্ড। সো লেটস গো রাইট ডাউন টু ইট। সো স্পিকিং সেকশনটাতে ওভারঅল ভালো করার জন্য হোয়াট আর দ্য স্ট্র্যাটেজিস, হোয়াট ডু ইউ রেকমেন্ড? সো স্পিকিং এর সেশনটায় হচ্ছে আপনার বেসিক্যালি আইএলস দু ধরনের আছে, একাডেমিক আর জেনারেল। আমি একাডেমিকটা দিয়েছি, সো আমি একাডেমিকটার ধাঁচে আজকে কথা বলবো, যদিও আমার যেমন কন্টেন্টে আই রেকগনাইজ যে অনেকের জেনারেলটাও দেওয়া লাগতে পারে। সো জেনারেলটা নিয়েও আমাদের ডিরেক্টিভস অ্যান্ড স্ট্র্যাটেজিস আছে। সো আইএলস এর স্পিকিং এ বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা অ্যাজ এ দুটো জিনিস টেস্ট করে, সেটা হচ্ছে আপনি কথা গুছিয়ে বলতে পারছেন কিনা, আপনি কমিউনিকেট করতে পারছেন কিনা। সো কথা জাস্ট আপনার এন্ডটা বলা না, আপনার সাথে যে কথা বলছে তার কথা বুঝে অ্যাপ্রোপ্রিয়েটলি আপনি রেসপন্স করতে পারছেন কিনা, এই স্কিলটা আপনার টেস্ট করা হয়, রাইট? সো আইএলস এর স্পিকিং এর 3টা পার্ট আছে। একটা হচ্ছে আপনার প্রথমে একটা সোর্ট অফ, যেটাকে অনেকে স্মল টক পার্ট বলে বা ইন্ট্রোডাক্টরি রিমার্কস বলে। সো স্মল টক পার্টে হচ্ছে আপনার আপনার সম্বন্ধে কিছু ছোটখাটো প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আপনি কোথায় থাকেন, কোত্থেকে পড়াশোনা করেছেন। স্মল টক পার্টটাই আপনার বেসিক্যালি একটা ওয়ার্ম আপ ইয়ের মতো আর কি। হ্যাঁ, এখানে আপনার একটু বেসিক কমিউনিকেটিভ স্কিলস গুলো দেখবে। তারপর একটা 1 মিনিট টক থাকে, এরপরে শেষে একটা ইন্টারঅ্যাক্টিভ একটা লঙ্গার সেশন থাকে, যেখানে আপনি 1 মিনিট টকে আপনাকে একটা টপিক নিয়ে কথা বলতে দিবে ফর 2 মিনিটস। 1 মিনিট হচ্ছে আপনি চিন্তা করবেন, 2 মিনিটস আপনি এটা নিয়ে কথা বলবেন। এই 2 মিনিট যে টকটা, সেটার টপিকের উপরই ব্রডলি কিছু ফলো আপ প্রশ্ন করবে, যেখানে আপনি একটু মানে এক্সামিনারের সাথে এঙ্গেজ করবেন ইন কনভারসেশন, ইন আর্গুমেন্টস। সো এখানে যেই স্কিলগুলো আমার মনে হয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দ্য ক্যাপাসিটি টু বি আ স্টোরি টেলার। ইটস নট এসেনশিয়াল যে আপনি সত্যি সত্যি অ্যান্সার দেন, কিন্তু যে অ্যান্সারটা আপনি দিচ্ছেন সেটা সেটা নিয়ে একটা স্টোরি টেলিং ক্যাপাসিটি আপনার মাথায় থাকতে হবে। সো স্টোরি টেলিং ক্যাপাবিলিটিটা ইম্পর্টেন্ট। ফ্লুয়েন্সি অবশ্যই চলে আসে। ফ্লুয়েন্সির ব্যাপারটা আসলে আনফর্চুনেটলি প্র্যাকটিস ছাড়া আনাটা খুব একটা মানে ইজি না, কিন্তু প্র্যাকটিসের সাথে ডেফিনেটলি ইট ইমপ্রুভস। হ্যাঁ, ফ্লুয়েন্সিটা ইম্পর্টেন্ট, স্টোরি টেলিং ক্যাপাসিটিটা ইম্পর্টেন্ট। এখানে কিছুটা লিসেনিং এর স্কিলটাও আসে, কারণ আপনি এক্সামিনারের কথাটা শুনে এটা বোঝা দরকার যে তিনি কি জানতে চাচ্ছেন, কি নিয়ে প্রশ্ন করছেন এক্স্যাক্টলি। আর আরেকটা যেটা লাগে, সেটা থ্রু আউট অল মডিউলস লাগে, মাথাটা খুব ঠান্ডা রাখতে হবে। হ্যাঁ, আপনি যদি কোনো একটা কথা শুনে না বুঝেন, ইউ ক্যান 100% আস্ক দেম টু রিপিট ইট পোলাইটলি। এবং ওই জায়গাটায় আপনি যদি আপনার নার্ভটা হারিয়ে ফেলেন, কারণ একটা জিনিস খেয়াল রাখবেন, এই সেশনটাই একমাত্র সেকশন যেখানে ইউ আর ইন্টারাক্টিং উইথ অ্যান অ্যাকচুয়াল হিউম্যান বিং, সেটা কম্পিউটার বেসড হোক বা পেপার বেসড হোক, আপনার কিন্তু সামনাসামনি বা থ্রু কম্পিউটার ভিডিও কল আপনি একজন মানুষের সাথে ইন্টারাক্ট করছেন। সো ইন দ্য মোমেন্ট আপনার যে মানে পুরো প্রেজেন্সটা ইন দ্য এক্সামিনেশন, সেটা খুব ইম্পর্টেন্ট। সো আপনি যদি এমন একজন, আমি কিন্তু খুব সহজে নার্ভাস হয়ে যাই, আমার কিন্তু হাত পা ঘামে, যে আমি এখনো কথা বলছি আমার হাত পা ঘামছে কিন্তু। সো আপনি যদি আমার মতো একটা নার্ভাস প্রকৃতির মানুষ হয়ে থাকেন, তাহলে আই সাজেস্ট যে আপনি একটু প্রেজেন্স অফ মাইন্ড প্র্যাকটিস করেন, একটা মানুষের সাথে কনভারসেশন স্মল টক করার এবিলিটিটা বিল্ড করেন এমন ভাবে যাতে আপনার মানে কোনো কিছু একটা নিয়ে আপনি না জানলেও অন দ্য স্পট আপনি ওটা নিয়ে একটু স্টোরি টেলিং করতে পারেন। হ্যাঁ, সো এই ধরনের স্কিলগুলো আমার মনে হয় স্পিকিং এর জন্য, ব্রডলি স্পিকিং, এই স্কিলগুলো খুব ইম্পর্টেন্ট। Wow, thank you so much. এই জিনিসটা যে like the storytelling thing, এইটা কিন্তু I'm pretty sure a lot of us didn't know, because আমি যেটা দেখেছি generally যে just questions করে and তিনি just short করে answerটা just বলে যায়, but that shouldn't be it, right? মানে conversationটা আর একটু grow করাতে হবে। So that was a fantastic tip, thank you so much. On top of that, you are a complete band 9 scorer, so I don't even know if I should be asking you this, but generally এই 4টা সেকশনের মধ্যে আপনার সবথেকে বেশি জাস্ট কোন এক্সামটা হার্ড লেগেছিল, and which one do you think যে majority of the students এই particular সেকশনটাতে বেশি like problems face করে?
হ্যাঁ, ওকে। সো আমি যেমন একটা জিনিস একটু ক্লিয়ার করি, সেটা হচ্ছে ব্যান্ড 9 বলতে আমার সবগুলোতে 9, জাস্ট রাইটিং এ কিন্তু আমার 8। সো ওভারঅল যেটাকে মানে আপনার ওয়েটেজে ওভারঅল আপনার আমার স্কোরটা হচ্ছে 9 আউট অফ 9, রাইট? সো এই যে রাইটিং এ 8, রাইটিং এ কিন্তু মার্কস তোলাটা সবচেয়ে ডিফিকাল্ট। এখন অনেকে কথা বলাতে আমরা একটু জড়তা ফেস করি, সেটা আছে, কিন্তু রাইটিং এর মার্কস তোলাটা আসলেই বেশ ডিফিকাল্ট। এবং আপনি খেয়াল করলে দেখবেন সবাই রাইটিং নিয়েই সবচেয়ে বেশি টেনশন করে। এটার কারণ হচ্ছে রাইটিং এর ফরম্যাটটা বোঝাটা আমরা একটু বেশি কমপ্লিকেটেড ভাবে বোঝার চেষ্টা করি। রাইটিং এর ফরম্যাটটা ইজ ইফ ইউ কনসেন্ট্রেট হার্ড, বা আপনি যদি কোয়েশ্চেনটা পড়ে থাকেন এবং আইএলটিএস এর যে ব্যান্ড রিকোয়ারমেন্ট গুলো আছে সেই রিকোয়ারমেন্ট গুলো পড়ে থাকেন, তাহলে রাইটিংটা কিন্তু নট অ্যাজ ডিফিকাল্ট অ্যাজ উই মেক ইট সিম টু বি। অ্যান্ড উইথ প্র্যাকটিস ডেফিনেটলি ইউ ক্যান ইমপ্রুভ ইট। সো খুব আমি বলবো না সহজ কিছু টিপ, আমি বলবো কিছু স্ট্রেট ফরওয়ার্ড টিপ আছে, রাদার ইটস প্রিটি স্ট্রেট ফরওয়ার্ড। কিন্তু এই জিনিসগুলো আয়ত্ত করতে আমাদের যেই লেভেল থেকে, আমরা যদি বিগিনার লেভেল হই, আমরা যদি ইন্টারমিডিয়েট লেভেল অফ লার্নার হই, বিভিন্ন লেভেল থেকে মানুষের বিভিন্ন স্টেজ পার করে সেই লেভেলগুলো যেতে হবে, রাইট? বাট ইটস স্ট্রেট ফরওয়ার্ড কিছু অ্যাডভাইস অ্যান্ড কিছু স্ট্র্যাটেজি রাদার দেন অ্যাডভাইস আসলে, যেগুলো ফলো করলে কিন্তু আমরা রাইটিংটা নিয়ে বেশ ভালো মতোই দিতে পারি। এবং রাইটিং এরটা কেন ডিফিকাল্ট, এটা আমি যেহেতু ডিফিকাল্টি নিয়ে কোয়েশ্চেন করছেন, সো আমি ওইখানে একটু আসি। ডিফিকাল্ট কারণ হচ্ছে রিডিং লিসেনিং এ আপনার কি একটা, মানে যেহেতু সর্ট অফ শর্ট কোয়েশ্চেন আনসার্স, মাল্টিপল চয়েস বা এই ধরনের ব্ল্যাঙ্ক ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রিলেটেড জিনিসপত্র থাকে, ইটস জেনারেলি ইজিয়ার টু বেসিক্যালি গেটা মানে আপনি একটা আন্দাজ করতে পারবেন যে আপনি কয়টা অ্যাটলিস্ট কারেক্ট করেছেন, বা অ্যাটলিস্ট একটা হিসাব রাফ একটা এস্টিমেট থাকে। স্পিকিং এ আপনি মোটামুটি স্পিকারের ইয়ে দেখে বুঝতে পারছেন যে ঠিক আছে আমার কনভারসেশনটা ভালো গেছে নাকি যায়নি। রাইটিং এ আপনি ব্ল্যাঙ্কলি কিন্তু দুইটা ব্রড জিনিস লিখে দিচ্ছেন অ্যান্ড ইউ ডোন্ট রিয়েলি হ্যাভ অ্যান আইডিয়া যে কতটুকু ভালো হয়েছে। ইটস প্রিটি মানে মনে হয় যে ইটস এ সাবজেক্টিভ ম্যাটার, রাইট? যে ওর আমার লেখা পছন্দ হলে দিল। ছোটবেলায় আমরা রচনা লিখতাম যখন স্কুলে, তখন যেমন আপনি মানে 12তে পাইছেন 8, আপনার বন্ধু পাইছে 12তে 10, কেন পাইছে এটা আপনিও জানেন না, হ্যাঁ? সো হয়তোবা দুজনে একই মুখস্থ রচনায় লিখছেন, কিন্তু এই যে সাবজেক্টিভিটির ব্যাপারটা আমরা যেটাকে মনে করি খুব একটা সাবজেক্টিভ, এটা আসলে এতটা সাবজেক্টিভ না। IELTS examiners do look out for certain things in your paragraph, certain structure in your paragraph, যেটা আমরা যদি একটু জেনে পরীক্ষার হলে যেতে পারি, তাহলে আমাদের জন্য পুরো প্রসেসটা রাইটিং এ মার্কস তোলাটা বেশ ইজিয়ার হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমরা কয়েকটা কোয়েশ্চেন্স পেয়ে যাচ্ছি ইন আওয়ার কমেন্ট সেকশন, সো আমরা এখন একটু নিয়ে ফেলি। সো শিওর শিওর। উই আর গেটিং আ কোয়েশ্চেন এখানে, হাউ ক্যান আই মেক ডুওলিঙ্গো এন্ড দিস টাইপ অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস হেল্প মি? হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং অ্যাপস ডেফিনেটলি এক একটা অ্যাপের ডিজাইন অ্যান্ড কি বলবো কন্টেন্ট টাইপ এক এক রকম হয়ে থাকে। সেটা আপনি ডুওলিঙ্গো ইউজ করেন কিংবা বাংলাদেশে অনেক অ্যাপ আছে এখন, যেগুলো আপনি অ্যাপ থেকে, অনেক ওয়েবসাইটস আছে, অনেক কন্টেন্ট আছে দ্যাট ইউ ক্যান অ্যাভেল। এখন এই ধরনের অ্যাপগুলো কিভাবে আমার, মানে আমি যেমন স্পেসিফিক্যালি, ইফ আই এম বিং অনেস্ট, আমি কোনো একটা অ্যাপ ইউজ করে কখনো আমার লার্নিং মেথড গাইড করিনি, but I'm not saying it's not useful. It's 100% useful if that's the kind of content that you can get some structure from. So অ্যাপ গুলোতে আমি যতটুকু জানি অনেক সময় অনেক সেট কিছু ইয়ে থাকে, আপনি হয়তো বা ভোকাবুলারি শিখতে পারেন কোনো একটা অ্যাপ থেকে, আপনি গ্রামার স্ট্রাকচার শিখতে পারেন কোনো একটা অ্যাপ থেকে, এবং অনেকগুলো এই ধরনের অনেক অ্যাপে অনেক টেস্ট দেওয়ার সিস্টেম থাকে, হ্যাঁ? সেখানে আপনি টেস্টগুলো দিয়ে আপনি ইনস্ট্যান্টেনিয়াসলি একটা ফিডব্যাক পেতে পারেন যে আপনার টেস্টটা কেমন হয়েছে, আপনি কোন লেভেলের লার্নার। So definitely, আমি personally Duolingo use করিনি, so I be wouldn't be able to answer how useful specifically Duolingo is. কিন্তু I do know যে অনেকগুলো অ্যাপ আছে, অনেকগুলো কন্টেন্ট আছে, অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি এনরোল করলে আপনি অনেক গাইডেড একটা লার্নিং মেথড পেতে পারেন। Of course, thank you so much. We have another question. যেহেতু আমরা রাইটিং সেকশনটা নিয়ে কথা বলেছি, so can you share some tips for getting 7.5 or 8 plus in writing? 100%. সো এটার এক্সটেন্ডেড স্ট্র্যাটেজিস, রাইটিং এর টিপগুলো দুটো, রাইটিং এর দুটো সেকশনের দুটো পার্ট আছে। সো এই প্রথম পার্টটা হচ্ছে আপনার
একটা গ্রাফকে আপনার একটু ডিসক্রাইব করতে বলা হবে, বা বেসিক্যালি গ্রাফে কি চলছে সেটার ইন্টারপ্রিটেশন চাবে। এবং দ্বিতীয় পার্টটাই হচ্ছে আপনার একটা এসে এর মতো চলে আসবে। হ্যাঁ, সেই এসেটাই আপনাকে একটা ধরেন একটা সেটিং দিবে বা একটা সিচুয়েশন দিবে, সেটার থেকে আপনার মানে এটাকে অনেকগুলো কজ এন্ড এফেক্ট এসে আছে, বা হচ্ছে আপনার প্রবলেম সলিউশন এসে আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এসে আছে, 5-6 ধরনের এসে টাইপ আছে। সো দুটো পার্টেরই রাইটিং এর সেকশন 1 এন্ড সেকশন 2 এর আপনার চারটা টপিকের উপর আপনাকে স্কোর করা হবে। এই টপিকগুলোর মধ্যে আপনার ভোকাবুলারি রেঞ্জ আছে, প্রিসিশন আছে, গ্রামাটিক্যাল রেঞ্জ আছে, গ্রামাটিক্যাল কারেক্ট ইউজ অফ গ্রামার আছে, আর তারপরে আপনি কি বেসিক, এবং এখানে একটা ব্যাপার আছে যেটা হচ্ছে টাস্ক অ্যাচিভমেন্ট বলে। সো এখানে বেসিক্যালি যেমন প্রথমটাতে আপনি গ্রাফে কি হচ্ছে সেটার এসেন্সটা বুঝে সেই গ্রাফের অনেকগুলো ইনফরমেশনকে আপনি কি এমনভাবে সামারাইজ করতে পারছেন কিনা যাতে আমি একটা ক্লিয়ার আইডিয়া পাই গ্রাফটা কি বলছে। এটা হচ্ছে গ্রাফ নিয়ে। এবং দ্বিতীয়টাতে হচ্ছে আপনি এসেটার পরে আপনাকে কি করতে বলা হয়েছে, আপনাকে কি এসেটার থেকে এই টপিকের উপর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ বের করতে বলা হয়েছে, নাকি আপনাকে বলা হয়েছে আপনি দুটো সাইড প্রেজেন্ট করা হয়েছে, আপনি কোন সাইড অফ দ্য আর্গুমেন্টের সাথে আপনি এগ্রি করেন এবং কেন করেন, এবং অপর সাইডের সাথে কেন করেন না, সেটা নিয়ে আপনি সেটা নিয়ে আপনার কাছে জানতে চাওয়া হয়েছে কিনা। সো প্রথম টিপটা হচ্ছে to try and understand what's happening. What do they want you to write about? That is tip number 1. Tip number 2 is to use a variety of grammar structures, specifically different ধরনের sentence structure. কোন sentence structure use করব, কিভাবে use করব, এটা নিয়ে একটু ডিটেল আলোচনায় গেলে আসলে এই লাইফটা 4 ঘন্টা লম্বা হয়ে যাবে। বাট জেনারেল অ্যাডভাইসটা হচ্ছে ডিফারেন্ট ধরনের সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করবেন, শুধু একটা সেন্টেন্স স্ট্রাকচারে স্টিক করবেন না। এবং এর বাইরে হচ্ছে আপনার আর্গুমেন্টটা কিভাবে বিল্ড করতে হবে, স্ট্রাকচারটা কিভাবে করতে হবে। প্রথমে শুরু করতে হবে আপনার টপিক সেন্টেন্সকে রিফ্রেজ করে বা প্যারাফ্রেজ করে। বেসিক্যালি আপনাকে একটা পুরো ডিরেকশনটা একটা সেন্টেন্সে দিয়ে দিবে বা একটা প্রশ্নে দিয়ে দিবে। প্রশ্নে যে কাজটা করতে বলা হয়েছে সেটাকে প্যারাফ্রেজ করে আপনি আপনার টপিক সেন্টেন্স দিয়ে আপনার লেখাটা শুরু করতে হবে। সো এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি আছে। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই কয়েকটা, যে এই ধরনের স্ট্র্যাটেজিগুলোর উপর ফোকাস করলে আপনি কিন্তু রাইটিং একটা ভালো মার্কস তুলতে পারবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু। মোস্ট ডেফিনেটলি আমরা এই এন্টায়ার 1 আওয়ার লাইভে তো এত কিছু ইন ডিটেলস বলতে পারবো না, বাট আমরা অবশ্যই এক্সপেক্ট করছি যে আমাদের এই এন্টায়ার যে কোর্সটি আপনি সাজিয়েছেন, ইন আওয়ার কমপ্লিট গাইডলাইন টু ইয়ার আইএলটিএস প্রিপারেশন অ্যালং উইথ আ ভোকাবুলারি বান্ডল, তো এই এন্টায়ার কোর্সটিতে হয়তো আমরা এগুলো সবই পাচ্ছি, তাই না? সো আমি যদি এই অবশ্যই। নিয়ে একটু ছোট করে আস্ক করতাম যে হাউ হ্যাভ ইউ ওভারঅল প্ল্যান্ড দিস কোর্স, অ্যান্ড একজন পার্টিকুলারলি এই কোর্সটিতে শিখে লাইক ওরা একদিনে কয়টা লেসন্স দেখবে বা কিভাবে তাদের পড়া উচিত, হোয়াট ডু ইউ থিঙ্ক, হোয়াট ডু ইউ সাজেস্ট? সো কোর্সটার ডিজাইন নিয়ে যদি আমরা আসি, কোর্সটা ডিজাইন করতে আমাদের কিন্তু বেশ সময় লেগেছে, কারণ আই ওয়ান্টেড দিস কোর্স টু বি ভেরি ফোকাসড অন স্ট্র্যাটেজিস। তো আমরা খুঁজে খুঁজে, আমি যেমন এমনও হয়েছে যে একবার আমি মানে এনাফ রিসার্চ না, আমি মানে পুরো ধরেন কোয়েশ্চেন টাইপের মধ্যে আমরা যখন কন্টেন্টগুলো তৈরি করছি, আপনি যদি আইএলটিএস দিয়ে থাকেন তাহলে রিডিং বা লিসেনিং এ আপনার ধরেন একটা পার্ট থাকে ম্যাপ বা ধরেন ডায়াগ্রাম, টেবল কমপ্লিশন, ম্যাপ কমপ্লিশন, ফর্ম কমপ্লিশন। বেসিক্যালি অ্যাজ দ্য নেম সাজেস্ট, টেবল কমপ্লিশন একটা টেবল দিবে যেটার ইনকমপ্লিট একটা ভার্জন থাকবে, এবং আপনাকে লিসেনিং এ কিছু কন্টেন্ট বলা হবে অডিও, যেটা শুনে আপনার ওই টেবলটা কমপ্লিট করতে হবে। সেম গোজ ফর আ ফর্ম, সেম গোজ ফর আ ডায়াগ্রাম অর আ ম্যাপ। হ্যাঁ, সো এগুলো কিন্তু সবই সেম জিনিস, আপনি শুনে ইনফরমেশন সেখান থেকে রিটেন করে এক একটা টাইপের, টেবল এক ধরনের টাইপ, চার্ট এক ধরনের টাইপ, সবগুলোই কি এক এক ধরনের টাইপ অফ বেসিক্যালি প্রেজেন্টিং ইনফরমেশন, রাইট? সো আমি স্ট্র্যাটেজির উপর এতটা ফোকাস দিয়েছি যে আমি এই ধরনের সবগুলো কমপ্লিশন আলাদা আলাদা করিয়ে দেখিয়েছি কোয়েশ্চেন টাইপগুলো, কারণ সো দ্যাট এই কোর্সটার যদি আপনি সবগুলো কন্টেন্ট দেখেন বা ভিডিও দেখেন তাহলে আপনার কাছে কোনো কিছু যাতে নতুন না থাকে। সো আমরা পুরনো এমন অনেক কোয়েশ্চেন টাইপও ইনক্লুড করেছি যেটা হয়তো বা আগে আসতো বা নতুন নতুন আসা শুরু করেছে, আগে আসতো অনেকদিন হয়তো বা আইএলটিএস এর পরীক্ষাগুলো গত কয়েকটা পরীক্ষায় আসে না,
হয়তো বা ফিউচারে আসতে পারে। সো এই ধরনের যত টাইপের কোয়েশ্চেন আমরা পেয়েছি সবগুলো কোয়েশ্চেন টাইপ প্রথমত আমরা কভার করছি। নাও let's move on to the more important part, which is strategies. I spent a good amount of time talking about the strategies, breaking down basically band score requirement. আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রত্যেকটা ব্যান্ড অনুযায়ী কি কি স্কোর রিকোয়ারমেন্ট থাকবে, সেটাকে কিভাবে অ্যাচিভ করা যায় সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করেছি। আর এই কোর্সটাতে আমাদের আরো অ্যাসেসমেন্টেরও বেশ কিছু সুযোগ আছে। স্টুডেন্টরা এনরোল করলে দে ক্যান উই ডু প্রোভাইড some exams as well, যেগুলো তারা দিয়ে নিজেদেরকে অ্যাসেস করতে পারবেন। and we have support available at Interactive Cares all the time for anything that they might need in their IELTS journey. So what as the title says, this course was aimed to be a complete guideline. So আমাদের aimটা ছিল আপনি যদি লার্নারদেরকে 1 to 10 এর একটা স্কেলে বেস করেন, আপনি লেভেল 1 লেভেলের লার্নার হলেও আপনি যাতে এই কোর্সটার যত ধরনের কন্টেন্ট আছে সবকিছু প্র্যাকটিস করে আপনার আয়ত্তে এনে আপনি যাতে একটা ফুল প্রিপারেশন নিতে পারেন আপনার স্যাটিসফ্যাকশন অনুযায়ী, এবং আপনি লেভেল 8 হলেও যাতে এই কোর্স থেকে আপনি কিছু একটা শিখতে পারেন। সো আমরা একটা মানে সেপারেট একটা সেকশনে রেখেছি যেখানে অ্যাডভান্স স্ট্র্যাটেজি নিয়ে আমরা কথা বলি। হ্যাঁ মানে যেমন মানে স্পিকিং এর ক্ষেত্রে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে। হ্যাঁ, দ্য ইফ সেন্টেন্স স্ট্রাকচার আছে, তারপরে আপনি কিভাবে এই যে স্টোরি টেলিং ক্যাপাসিটিটা আমি বললাম, স্টোরি টেলিং এ একটা স্পেসিফিক মেথড আছে যেটাকে বলে পিপিএফ মেথড, পাস্ট প্রেজেন্ট ফিউচার মেথড। আপনি স্টোরি টেলিংটাকে শুধু স্টোরি টেলিং বললে এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, রাইট? কিন্তু পিপিএফ মেথডটা বলে আপনি একটা জিনিসকে স্টোরি টেলিং আপনি কিভাবে করবেন যদি আপনার মাথায় না আসে। বেসিক্যালি আপনি একটা প্রম্পট যদি শুনেন, ধরেন আপনাকে আমি বললাম পেট আপনার জীবনে হয়তো বা কোনোদিন ছিল না, কিন্তু ছোটবেলায় আপনার বাসার বন্ধুর একটা কুকুর ছিল যে খুব কিউট ছিল, আপনার দূরের থেকে দেখে ভালো লাগতো। পাস্ট, রিলেটিং ফ্রম দ্য পাস্ট। ইন দ্য প্রেজেন্ট আপনার বন্ধুদের এরকম কারো কুকুর নেই, সো আপনি এটাকে মিস করেন। ইন দ্য ফিউচার ইউ উড লাইক টু গেট আ ডগ অ্যাজ আ পেট। there goes your story. কিন্তু জাস্ট আমি এখন অন দ্য টপ অফ মাই হেড বললাম। সো এই যে পিপিএফ মেথডটা, এটাকে কিভাবে এমপ্লয় করে আমরা স্টোরি টেলিং ক্যাপাসিটিটা বিল্ড করবো, এই স্ট্র্যাটেজিটার উপর আমরা ফোকাস করেছি। সো এই ধরনের যে পার্টিকুলার স্ট্র্যাটেজিগুলো আছে, যেগুলো অবশ্যই ইটস নট সামথিং আই ডিজাইনড বাই মাই সেলফ, দিস হ্যাজ বিন দেয়ার সিন্স দ্য আইএলস এক্সাম ইজ দেয়ার। আইএলস এর সব বাঘা ইনস্ট্রাক্টররা এই ধরনের স্ট্র্যাটেজিগুলো বানিয়েছেন। আমাদের কাজ হচ্ছে সেই মেসেজগুলো জাস্ট স্টুডেন্টদেরকে ডেলিভার করা ইন আ প্লেস যেখান থেকে তাদের আর হয়তোবা অন্য কোথাও থেকে খোঁজা লাগছে না। সো আমরা এই কন্টেন্টগুলোকে গুছিয়ে, আমরা এই স্ট্র্যাটেজিগুলোকে গুছিয়ে এমনভাবে কোর্সটাকে ডিজাইন করেছি যাতে এই কোর্সে বেসিক্যালি আপনি যেই লেভেলের লার্নারই হন, আপনি অ্যাডভান্স স্ট্র্যাটেজি থেকে বেসিক স্ট্র্যাটেজি সবকিছুই আমরা কভার করার চেষ্টা করেছি। Okay, thank you so much, Apu. Also, like the PPF method, আমি এটা কিন্তু আগে কখনো শুনিনি। So the fact that এটাকে এত সুন্দর করে বুঝিয়েছেন, I most definitely am going to use this to my students as well. So thank That's you so great. much. Thank এটা you so much. খুবই No worries. সুন্দর একটা স্ট্র্যাটেজি ছিল। হ্যাঁ, এটা আমারও খুব পছন্দের একটা স্ট্র্যাটেজি আসলে, কারণ আপনার স্টোরি টেলিং ক্যাপাসিটি ভালো নাই হতে পারে, কিন্তু আপনি জি, যদি এক্স্যাক্টলি। ধরেন রেগুলার আপনার কনভারসেশনসে আপনি কোনো একটা ইয়েতে আপনি পিপিএস স্ট্র্যাটেজিটা একটু ইউজ করার চেষ্টা করেন মাথায়, তাহলে কিন্তু দেখবেন ওভার টাইম ইউর স্টোরি টেলিং ক্যাপাসিটি কিপস গেটিং বেটার। ট্রু অফকোর্স, মানে অনেক বেশি এক্সাইটিং লাগছে আমার এই যে জাস্ট টু থিঙ্ক অ্যাবাউট ইট, যে অন্যান্য যারা স্টুডেন্টসরা দে আর গোয়িং টু গেট অল অফ দিস স্ট্র্যাটেজিজ লাইক অল টুগেদার। সো দিস ইজ আ ভেরি হিউজ অপরচুনিটি ফর অল স্টুডেন্টস। আমরা আরো কিছু কোয়েশ্চেন্স পাচ্ছি ইন দ্য কমেন্টস, সো আমরা একটা করে নিয়ে নেই। জি। We have one related to vocabulary. How important is vocabulary building in achieving a high score in the IELTS exam, and what methods do you recommend for expanding one's vocabulary? ওকে, ভোকাবুলারি নিয়ে আপনার যে পয়েন্টগুলো বা আইএলস এর যে কি স্কোরিং ফ্যাক্টরগুলো আছে, সেখানে ভোকাবুলারি নট জাস্ট দ্য ইউজ অফ ভোকাবুলারি বেসিক্যালি বা রেঞ্জ অফ ভোকাবুলারি, বাট দ্য কারেক্ট ইউজ অফ ভোকাবুলারি, এটা নিয়েও আপনার কিন্তু একটা স্পেসিফিক স্কোরিং ফ্যাক্টর এটা। হ্যাঁ, আপনি যদি আইএলস এর ওয়েবসাইটে গিয়ে ওদের স্কোরিং ফ্যাক্টরগুলো দেখেন, সেটা আপনি সব জায়গায় দেখবেন। আমি বেসিক্যালি এটাকে স্কোরিং ফ্যাক্টরে ভাগ করে বলতে চাই যে দুটো পার্ট ভোকাবুলারির। এক হচ্ছে ভোকাবুলারি রেঞ্জ, তার মানে আপনার শব্দ ভান্ডার, সহজ কথায় আপনার মানে মাথায় কত ধরনের অ্যাডভান্স থেকে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স ভোকাবুলারি আছে। এবং ভোকাবুলারি প্রিসিশনটা হচ্ছে শব্দটা আপনি ইউজ করলেই হবে না। আমি খুব কঠিন শব্দ এমনি ইউজ করে ফেললাম, কিন্তু
এটার অর্থ আমি ঠিকমতো মানে যেখানে যেটা ইউজ করা দরকার সেটা সেখানে ইউজ করতে পারছি না, তাহলে কিন্তু জিনিসটা হবে না। সো আমাদের ভোকাবুলারি রেঞ্জটার সাথে আমাদের প্রিসিশনটাও খুব ইম্পর্টেন্ট। ভোকাবুলারিটা, এখানে ভোকাবুলারি নিয়ে যেহেতু প্রশ্ন এসছে, আমি একটা জিনিস বলবো, কোনো ওয়ার্ড মানে মুখস্থ শুধু ওয়ার্ড লিস্ট থেকে ওয়ার্ড মিনিং এরকম ছক থেকে মানে শব্দ মুখস্থ করে কখনোই আমার ধারণা ভোকাবুলারি বাড়ানোটা এফেক্টিভ হয় না, কারণ মুখস্থ জিনিস আপনার মাথায় অনলি সো লং থাকবে। সো দ্য ওয়ে আই উড সাজেস্ট ইউজিং ভোকাবুলারি বা লার্নিং ভোকাবুলারি হচ্ছে অনেক ধরনের কি বলবো অ্যাপ আছে বা ওয়েবসাইট আছে, আপনি যেখানে আপনি ইন্টারাক্টিভ একটা মেথড থেকে শিখেন। হ্যাঁ, নট বিকজ উই আর ফ্রম ইন্টারাক্টিভ কেয়ার্স, বাট জেনারেলি বলছি, জাস্ট অ্যাজ আ ওয়ার্ড হচ্ছে আপনি ইন্টারাক্টিভলি শিখেন জিনিসটা। ওয়ার্ডের ইউজটা আপনি যদি একটা সেন্টেন্সের ইউজের মাধ্যমে মানে বুঝতে চেষ্টা করেন, তাহলে কিন্তু কনটেক্সট বেস করেও আপনি কনটেক্সচুয়ালিও কিন্তু শব্দের অর্থটা বের করতে পারবেন। কিভাবে? আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। আমি ছোটবেলায় অনেক হ্যারি পটারের বই পড়তাম, এবং হ্যারি পটারের বই মাইট নট বি দ্য মোস্ট অ্যাডভান্সড ইংলিশ আউট দ্যার, বাট যেহেতু ইটস বাই আ ব্রিটিশ রাইটার, সো ইট হ্যাজ সাম অ্যাডভান্সড ভোকাবুলারি, হ্যাঁ, যেটা অনেক সময় আমি হয়তো বা বুঝতে পারতাম না বা আউট অফ কনটেক্সট লাগতো। সো ওইখান থেকে আমার ওয়ার্ড বা ভোকাবুলারি শেখার যে ব্যাপারটা শুরু হয়েছে। প্রথমে প্রথমে আমি আমার সাথে একটা ডিকশনারি রাখতাম, তখন আসলে ছোটবেলায় এত গুগল ইউজ বা ফোনের ডিভাইসের অ্যাক্সেস ছিল না। সো ধরেন অনেক সময় ডিকশনারি থেকে দেখে ইয়ে করতাম। এরপর আস্তে আস্তে হলো কি, মানে আমি সেন্টেন্সের শব্দটার ব্যবহার এবং সেন্টেন্সের শব্দটার প্লেসমেন্ট দেখে কনটেক্সট থেকে যে সেন্টেন্সটা কি নিয়ে কথা বলছে, আমি একটা ধারণা করতে পারলাম নতুন শব্দগুলোর অর্থ কি হতে পারে, এবং আই ওয়াজ ডিলাইটেড টু সি দ্যাট আমি যা গেস করেছি সেটার কাছাকাছি বা এক্স্যাক্টলি সেটাই অর্থ হচ্ছে। সো এই যে কনটেক্সচুয়ালি শেখার যে ব্যাপারটা বা একটা বাক্যে শব্দের ব্যবহার দেখে যে শেখার ব্যাপারটা, এই স্কিলটা ডেভেলপ করা ভোকাবুলারি শেখার জন্য বেশ মানে গুরুত্বপূর্ণ। কারণ ভোকাবুলারি আর এই ভোকাবুলারির উপর আমাদের যে স্ট্রেসটা আছে, এটার কারণে আমি একটু বলি, আমাদের কোর্সটার সাথে আমরা একটা বান্ডেল অফারও রাখছি উইথ দিস প্রোডাক্ট, যেটা অনেকেই হয়তো বা চিনে এখানে যারা কন্টেন্ট এডুকেশন কন্টেন্ট ইন বাংলাদেশ ফলো করে। সিয়াম শহীদ নূর আমার যে ফ্রেন্ড, সিয়াম এবং সিয়ামের সাথে দুজন এক্সিলেন্ট বেসিক্যালি সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তারা মিলে একটা প্রোডাক্ট তৈরি করেছেন, তার সেটার নাম হচ্ছে ভোক্যাব প্র্যাকটিস। ওইখানে পুরো জিনিসটা, সিয়ামকে যারা চিনে সবাই জানে যে ও এক্সাম স্ট্র্যাটেজির উপর ওর অনেক জোর আছে। সো এক্সাম স্ট্র্যাটেজি নিয়ে, এই জিনিসটা নিয়ে উই অলওয়েজ এগ্রি অন দ্য ফ্যাক্ট দ্যাট হাউ ইম্পর্টেন্ট এক্সাম স্ট্র্যাটেজি, এবং এক্সাম স্ট্র্যাটেজি ভালো হওয়ার কারণে হাউ ফার ইট হ্যাজ টেকেন বোথ সিয়াম অ্যান্ড মাইসেলফ। সো ওরা একটা প্রোডাক্ট ডিজাইন করেছে, যেটা আমি জানি ইতোমধ্যে অনেক ভালো ভালো রিভিউ পেয়েছে ফ্রম আ লট অফ লার্নার্স, অ্যান্ড অনেকেই ওদেরকে রিচ আউট করেছে, স্টার্টিং ফ্রম এমনও হয়েছে অনেক অ্যাডভান্সড এজের লার্নার যারা হয়তো বা জাস্ট ভোকাবুলারিটা ইমপ্রুভ করতে চান কোনো একটা কারণে, এই প্রোডাক্ট থেকে ওরা অনেক ভালো ইয়ে পেয়েছে। সো এই কারণে আমাদেরও বেসিক্যালি ওদের সাথে একসাথে একটা বান্ডেল অফারও আছে, যেখানে আমরা মানে আপনি আমাদের কোর্সটাও অ্যাভেল করতে পারেন অ্যান্ড ভোকাব প্র্যাকটিসের অ্যাক্সেসও অ্যাভেল করতে পারবেন। ওখানে অনেক সুন্দর করে ফ্ল্যাশ কার্ডের ব্যবহার করে এবং অনেক ইন্টারাক্টিভ ওয়েতে আপনাকে ভোকাবুলারি শিখিয়ে আপনাকে একটা লেভেল অফ লার্নার থেকে নেক্সট লেভেল অফ লার্নারে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বাই ইনক্রিজিং ইয়োর রেঞ্জ অফ ভোকাবুলারি অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ভোকাবুলারি প্রিসিশন, সঠিক জায়গায় সঠিক শব্দ ব্যবহার করার যে স্কিলটা। সো সরি, আই হোপ দ্যাট আনসার্স দ্য কোয়েশ্চেন। Of course. Thank you so much. And vocab practice-টা যে আমরা পাচ্ছি, this is also a very terrific opportunity আমাদের অনেকের জন্যই। তো আমরা এখান থেকে আরেকটা কোয়েশ্চেন নিয়ে নেই, অ্যান্ড যেটা নিয়ে আই ওয়াজ ওয়ারিং এজ ওয়েল, বিকজ আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাডমিশন এক্সামস দেই বা অনেক টাইপস অফ এক্সামস দেই, উই সি দ্যাট যখন ডিফারেন্ট ডিফারেন্ট সেকশনস থাকে, আমরা তখন আস্ক করি যে প্রত্যেকটা সেকশনে কি আমার ভালো করতে হবে। লেটস সে সামওয়ান হু ইজ নট গুড এট রাইটিং, তারা হয়তো রাইটিংটা খারাপ করলো, বাকি তিনটা ভালো করলো। সো এখান থেকেই কামস আওয়ার নেক্সট কোয়েশ্চেন, কমেন্টসেও এটা পেয়েছি। How important is each section score in academic IELTS to score well overall? সো সবগুলোই কি একইভাবে স্কোর করতে হবে কিনা ভালোভাবে? অবশ্যই সবগুলোতেই আপনার ভালোভাবে স্কোর করতে হবে। স্কোরের ক্যালকুলেশনটা নিয়ে আমি এখন ডিটেলসে যাব না, কারণ এই স্কোরের ক্যালকুলেশনটা আপনি ফ্রি কন্টেন্ট হিসেবে বা ফ্রি অ্যাকচুয়ালি আইএলটিএস এর ওয়েবসাইটে হিসাবটা পেয়ে যাবেন। বাট লেট মি জাস্ট মানে মানে ইন আ নাটশেল সে যে আপনি অনেকেই আছে যারা ধরেন লিসনিং অ্যান্ড রিডিং এ ভালো স্কোর তুলো, বিকজ এই দুটো প্র্যাকটিস করে স্কোর ভালো করার কি বলবো প্রবাবিলিটিটা একটু হায়ার। মানে আপনি ধরেন
একটু ভালো, কিন্তু আমার পার্সোনালি মনে হয় স্পিকিং অ্যান্ড রাইটিং এ আমাদের ন্যাচারাল ক্যাপাবিলিটিটা আরেকটু বেটার, মানে আরেকটু স্ট্রঙ্গার বা আরেকটু এফোর্ট দিয়ে বিল্ড করতে হয়, প্র্যাকটিস দিয়ে অবশ্যই বেটার হয়। তো অনেকের যেটা হয় লিসেনিং অ্যান্ড রিডিং এ মার্কটা অনেক ভালো থাকে, কিন্তু রাইটিং এ বা স্পিকিং এ হয়তো বা তাদের মার্কসটা বেশ কম হয়ে যায়, সেটার কারণে কিন্তু ওভারঅল ব্যান্ড স্কোরটাকে কমিয়ে নিয়ে আসে জিনিসটা। সো এই কারণে অবশ্যই অবশ্যই প্রত্যেকটা আইএলস একাডেমিক বলেন, আপনি আইএলস জেনারেল বলেন, একাডেমিকে তো অবশ্যই আপনার প্রত্যেকটা, আপনার যদি 7 বা মানে বেসিক্যালি একটা কথা শুনে শুনে থাকবেন যারা বাইরে অ্যাপ্লাই করছেন পড়াশোনার জন্য, অনেক জায়গায় রিকোয়ারমেন্ট থাকে আইএলস এ 7 অ্যাবাভ অল বোর্ড বা 7 অ্যাবাভ অল ব্যান্ড, মানে 7, আপনার স্কোর 7 অর অ্যাবাভ থাকতে হবে ইন ইচ অফ দ্য ব্যান্ডস বা ইন ইচ অফ দ্য সেকশনস অফ আইএলস। সো এই কারণে আমি বলে থাকবো যে যেখানে আপনি অনেক জায়গায় অ্যাপ্লাই করলে বা আপনি যদি একটা স্পেসিফিক একাডেমিক রিকোয়ারমেন্টের জন্য আইএলস দিয়ে থাকেন, তাহলে কাইন্ডলি চেক করে নেবেন যে জায়গাটার জন্য আপনি অ্যাপ্লাই করছেন তাদের ব্যান্ড রিকোয়ারমেন্টটা কত। অনেক জায়গায় ব্যান্ড রিকোয়ারমেন্টটা 6.5 এন্ড অ্যাবাভ থাকে। আপনার যেটা যেখানে এম সেটার অনুযায়ী আপনার ব্যান্ড রিকোয়ারমেন্টটা ফিক্স করে নেওয়াটা ভালো। অ্যান্ড ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভেরি গুড কোয়েশ্চেন। কেন আমি বলবো সেটা হচ্ছে আপনি প্রত্যেকটা সেকশনের জন্য আপনার এক একটা ব্যান্ডের এক এক ধরনের রিকোয়ারমেন্ট, যেহেতু প্রত্যেকটা সেকশন টেস্ট আ ডিফারেন্ট স্কিল। সো আপনি যদি 7 অ্যাক্রস অল ব্যান্ড চান, তাহলে আপনার দেখে নেওয়া উচিত 7 অ্যাক্রস অল ব্যান্ডের রিকোয়ারমেন্ট প্রত্যেকটা সেকশনের জন্য কি কি এবং এর উপরের রিকোয়ারমেন্ট গুলো কি কি, সো দ্যাট ইউ টেক ইউর সেলফ টু দ্যাট লেভেল অফ আ লার্নার অর দ্যাট লেভেল অফ অ্যান এক্সামিনি বিফোর ইউ টেক দ্য এক্সাম। Of course, thank you so much, Apu. We have another question. যেহেতু আপনি কিছুক্ষণ আগে বললেন যে you read Harry Potter growing up and এটা অনেকটুকুই help করেছে. So we have a comment here. Does reading non-fiction books help to get better band score in reading? So reading এ এটা কতটুকু help করে? নন ফিকশন ইন রিডিং 100%। নন ফিকশন তো রিডিং এ খুবই ইম্পর্টেন্ট। কেন আমি একটু বলি, আপনার রিডিং এর যে রিডিং এ বেসিক্যালি আপনাকে অনেকগুলো প্যাসেজ দিবে যেগুলো পড়ে আপনার ওখান থেকে ইনফরমেশন বের করে আপনার বেসিক্যালি প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, নন ফিকশন টাইপেরই আসে ওখানে। আপনার এসেগুলো বা রিডিং এর যে আপনার ইয়ে সেকশন গুলো থাকে, যে রাইট আপ গুলো থাকে, সেগুলো কখনোই ফিকশন থাকে না। সেগুলো আসে হিস্টোরিক্যাল বুকস থেকে, হিস্ট্রি স্ক্রিপ্ট থেকে, নিউজ পেপার আর্টিকেল থেকে আসতে পারে, বা এরকম ডিটেলড থিসিস রিলেটেড কিছু, বেসিক্যালি নন ফিকশনের ধরনের ডিসকাশন। সো নন ফিকশনস, ইফ ইউ ফাইন্ড ইন্টারেস্ট ইন ইট, নন ফিকশন পড়াটা একটা গ্রেট আইডিয়া, নট জাস্ট ফর রিডিং, for writing as well, how to build an argument, how to present an argument, how to counter argue, এই ধরনের স্কিলগুলো অনেক নন ফিকশন থেকে আপনি খুব ভালো মতো পেয়ে যাবেন। সো নন ফিকশন, যেমন আমি একটু ফিকশন ফ্যানাটিক, সো আমি ফিকশন খুব পড়ি। নন ফিকশন পড়ার ধৈর্যটা আনফর্চুনেটলি আমার একটু কম বিল্ড হয়েছে, বাট আই হ্যাভ বিন ট্রাইং টু বিল্ড দ্যাট হ্যাবিট। ইফ ইউ হ্যাভ দ্যাট হ্যাবিট, দ্যাটস আ গ্রেট হ্যাবিট টু হ্যাভ। প্লিজ গো অ্যাহেড অ্যান্ড রিড নন ফিকশন। ওখান থেকে আপনি সব ধরনের স্কিলই বিল্ড করতে পারবেন, especially writing and reading. Of course. এই পরে আমরা আরেকটা টপিকে চলে আসি, যেটা I have had this question এবং আমি এটা অনেকবারই পেয়েছি, লাইক অনেকগুলো কমেন্টসে এটা আসছে, and that is time management. So this comes to our next question. What advice do you have for test takers who struggle with time management during the IELTS exam? Time management, right? Time management এর ব্যাপারটা, okay. What advice do I have? First advice that I do have is a bit controversial, but time management এর ব্যাপারটা হচ্ছে, এটা was one of my key decision. আমি কাউকে sway করতে চাই না তাদের ডিসিশন থেকে, বাট দুটো ধরনের আইএলস আছে, কম্পিউটার বেসড অ্যান্ড পেপার বেসড। সো আপনি যদি এই ডিসিশনটা নিয়ে স্ট্রাগল করে থাকেন, ইউ নিড টু ফোকাস অন ইউর ওন স্কিলস। সরি, আমি একটু ডিভিয়েট করে অ্যান্সারটা শুরু করলাম, বাট আপনি কম্পিউটার বেস নেবেন নাকি পেপার বেস নেবেন, দিস ইজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন ইয়োর স্কিল সেট। ইফ ইউ আর আ পার্সন যে লিখে খুব, মানে হাতে লিখতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন, তাহলে অবশ্যই ইউ শুড টেক পেপার বেসড আইএলস। বাট আপনার যদি কম্পিউটারে লিখে অভ্যাস থাকে, কম্পিউটার বেসড আইএলসের একটা সুবিধা হচ্ছে আপনার কম্পিউটারে আপনার টাইমটা দেওয়া থাকে, আনলেস দে হ্যাভ চেঞ্জড ইট রিসেন্টলি, উইচ আই ডোন্ট থিঙ্ক দে হ্যাভ। আমি যখন কম্পিউটার বেসড এক্সাম দিয়েছি, টাইমটা নিচে দেওয়া থাকে, সো ইটস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। আর পেপার বেসড আইএলসে ফ্রম হোয়াট আই আন্ডারস্ট্যান্ড যেটা হয়, আপনার রুমে একটা ঘড়ি থাকলে আপনি সেখান থেকে হয়তো বা টাইমটা দেখতে পারবেন, বা এক্সামিনার একটা সার্টেন সময় পর আপনাকে সময়ের ব্যাপারটা জানাবে। সো ফার্স্ট আনকনভেনশনাল অ্যাডভাইস রিগার্ডিং টাইম ম্যানেজমেন্ট ইজ কনসিডার দিস ফ্যাক্টর যখন আপনি কোন ধরনের আইএলস পরীক্ষা দিবেন সেটা চিন্তা করছেন।
আমার জন্য এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল টু ডিসাইড টু গো ফর আ কম্পিউটার বেসড আইএলস। অ্যান্ড যেহেতু বা আমার কম্পিউটারে কাজ করে অভ্যাস আছে, সো আমি কম্পিউটারে টাইপ করতে স্বাচ্ছন্দ্য বোধ করতাম। দ্বিতীয় ব্যাপারটা যেটা মোর ফোকাসড অন টাইম ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে আপনাকে আপনার প্রত্যেকটা সেকশনের এক একটা যে পার্ট আছে, ধরেন আপনার রাইটিং এ দুটো সেকশন বা দুটো পার্ট, হ্যাঁ, পার্ট 1 এন্ড পার্ট 2, কোনটার ওয়েট বা কোনটার মার্কের পার্সেন্টেজটা কিরকম, মার্কের ওয়েটটা কিরকম, সেটার উপর আপনাকে খেয়াল দিতে হবে। যেমন দুটো দুটো সেকশন 1 ঘন্টা সময়, ইউ উড এক্সপেক্ট আপনি 30 মিনিট একটাতে 30 মিনিট একটাতে করছেন, বাট দ্যাটস নট দ্য কেস। কারণ আপনার পার্ট 1-এর যে মার্কস, মানে পুরো মার্কটাকে আপনি যদি 3 ভাগে ভাগ করেন, পার্ট 1-এ আপনার 1/3 মার্ক, পার্ট 2-তে আপনার 2/3 মার্ক। এবং ওভাবে অ্যাডভাইসও করা হয় পার্ট 1টা আপনি 20 মিনিটে কমপ্লিট করবেন এবং পার্ট 2টাতে আপনি 40 মিনিট সময় নেবেন। এবং জিনিসটা অ্যাডভাইস করা হয়েছে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী, কারণ আপনার কাছ থেকে কমিট বা আপনার টাইমের হিসাবটা ওভাবেই নেওয়া হয়েছে। সো ফার্স্ট অফ অল, হ্যাভ আ ক্লিয়ার কাট আইডিয়া অফ কোন সেকশনটা আপনি কত সময় নিয়ে পার করবেন। হ্যাঁ, তার যেমন রিডিং এর যে 3টা সেকশন আছে, রিডিং এর দিস ইজ প্রিসাইসলি ভেরি ইম্পর্টেন্ট। রিডিং এর একটা জিনিস খেয়াল রাখবেন, আইএলস এর যতগুলো সেকশন আছে, ইট গেটস প্রোগ্রেসিভলি মোর ডিফিকাল্ট। কথাটার অর্থ কি? কথাটার সহজ অর্থ হচ্ছে সেকশন 1 এর থেকে সেকশন 2 একটু ডিফিকাল্ট হবে, সেকশন 2 এর থেকে সেকশন 3 আর একটু বেশি ডিফিকাল্ট হবে। ডিফিকাল্টি লেভেলটা এক একটা পার্টে প্রোগ্রেস করে। 4টা যে পার্ট আছে, 4টা যে মডিউল আছে, প্রত্যেকটা মডিউলের ডিফিকাল্টি পার্ট মানে ডিফিকাল্টি লেভেলটা থ্রু দ্য সেকশনস প্রোগ্রেস করে। সো আপনাকে যদি আপনি প্রথম সেকশনে অনেক বেশি সময় নিয়ে নেন, তাহলে কিন্তু পরের কঠিন সেকশনটার জন্য আপনি নিজের সময়টাই নিজে কমিয়ে ফেলছেন। সো যারা টাইম নিয়ে স্ট্রাগল করেন, তারা অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি, এবং প্র্যাকটিস টেস্টগুলো দেওয়ার সময় আপনি খেয়াল করে দেখবেন যখন এই যে ডিফিকাল্টি লেভেলগুলো, তখন আপনার মাথায় শুরুর থেকেই এই জন্য প্রেজেন্স অফ মাইন্ড, কামনেস অফ মাইন্ড, পেশেন্সটা খুব জরুরি। ইউ হ্যাভ টু বি প্রেজেন্ট দেয়ার। নার্ভাস হয়ে যাওয়াটাকে কন্ট্রোল করতে হবে যতটুকু সম্ভব। আমি খুবই নার্ভাস হয়ে যাই, অ্যান্ড আই হ্যাভ মাই ওন ওয়েজ অফ, যেমন আমি পরীক্ষা দিতে যাওয়ার আগে একটা মিষ্টি খেয়ে যাই, কারণ সুগার হেল্পস ইউ, আই থিঙ্ক কিপ কাম, বা এই ধরনের কিছু একটা, মানে এনার্জিটা দেয়, এই ধরনের হোয়াট এভার হেল্পস ইউ ডু দ্যাট। ধরেন আপনি যদি মানে অনেক আপনি যদি আমি অনেক সময় নিজেকে মানে অনেক সময় দোয়া পড়ে ফু দিতাম। সো যেই স্ট্র্যাটেজি আপনার কাজ করে, বেসিক্যালি এটাকে আপনার প্র্যাকটিস করে আগের থেকে প্রিপেয়ার করে রাখতে হবে, যাতে এই জিনিসটা আপনি আসলে পরীক্ষার হলে একটু যদি আপনি ফর আ মিনিট একটু নার্ভাসও হয়ে যান, যাতে আপনি ইউ ক্যান পুল ইউর সেলফ ব্যাক। এবং অবশ্যই কিপ ইট ক্লিয়ার ইন ইউর হেড কোন সেকশনটা আপনি কতক্ষণ সময় নিয়ে উত্তর দিবেন। সো এটা যদি আপনি আগের থেকে যে মানে মাথায় ঠিক করে রাখেন, তাহলে ওই টাইম ইয়েটা অ্যাচিভ করা এবং ওভারঅল টাইম লিমিটেশনটা মিট করাটা আপনার জন্য সহজ হবে। অফ কোর্স, থ্যাংক ইউ সো মাচ আপু। এট দ্য সেম টাইম এখানে অনেকেরই একটা কোয়েশ্চেন পাচ্ছি যে দেয়ার আর লট অফ পিপল, এবং আমিও শুনেছি অনেকেই যারা আইএলটিএস এক্সামটা তারা নিজেরা ঘরে বসেই জাস্ট অন দেয়ার ওন তারা প্রিপারেশন নেয়। সো অনেকেই এটা আস্ক করছে যে ইজ ইট পসিবল যে নিজেরা নিজেরা দে ওয়ান্ট টু প্রিপেয়ার, লাইক ক্যান আই গেট আ গুড স্কোর উইদাউট এনি কোচিং, ইজ দ্যাট রিয়েলি ডুয়েবল, অর হাউ ডিড ইউ প্র্যাকটিস? সো এই নিয়ে ইফ ইউ কুড গেট সাম টিপস, তারা নিজেরা যদি কেউ পড়তে চায় সেলফ স্টাডি 100%, নিয়ে। 100%, এটা অবশ্যই খুবই সম্ভব যে আপনি ঘরে বসে নিজে নিজে প্রিপারেশনটা নিচ্ছেন। আপনি কি কোনো এক্সটার্নাল হেল্প নিতে চাচ্ছেন কি চাচ্ছেন না, সেটা ডিপেন্ডস অন দ্য কাইন্ড অফ স্টুডেন্ট ইউ আর। আপনার কাছে আপনার ডিসিপ্লিন লেভেল যদি অনেক হাই হয়ে থাকে, এবং আপনি যদি নিজের সাথে নিজেই যদি স্ট্র্যাটেজিগুলা স্টাডি করে আপনি সেখান থেকে সঠিকভাবে স্ট্র্যাটেজি বিল্ডিং ক্যাপাসিটিটা রাখতে পারেন, অবশ্যই গো ফর ইট। মানে এটার কোনো ইয়ে নেই। আমি তো আমার সময় আমি নিজেই করেছি। দ্য এন্টায়ার পয়েন্ট অফ টকিং অ্যাবাউট দিস অর মেকিং দিস কোর্সেস, বিকজ আমি যখন আমার নিজের সময় প্রিপেয়ার করেছি, আমি যে স্ট্র্যাটেজিগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি সেগুলো ক্লিয়ারলি কাজ করেছে, এবং সো আই ওয়ান্ট টু শেয়ার দোজ উইথ দ্য স্টুডেন্টস হু নিড ইট। সো আপনার যদি মনে হয়ে থাকে আপনার হেল্প লাগবে, আপনার এক্সটার্নাল গাইডেন্স লাগবে, দ্যাটস অলসো ফাইন। আর আপনার যদি মনে হয় ইউর কনফিডেন্ট এনাফ টু বিল্ড ইউর ওন স্ট্র্যাটেজি, মানে টু বেসিক্যালি প্ল্যান দ্য স্ট্র্যাটেজিস দ্যাট ইউ আর গোয়িং টু ইউজ, অ্যান্ড আপনি সেই ডিসিপ্লিন নিয়ে নিজেকে নিজের স্কিলগুলো বিল্ড করতে পারবেন, দ্যাটস 100% মানে পসিবল, অবশ্যই সম্ভব এটা। অফ কোর্স, অ্যান্ড এট দ্য সেম টাইম যেহেতু এখানে অনেকেই এরকম ভাবে কোয়েশ্চেন্স পাচ্ছি, অ্যান্ড আপনিও কিছুক্ষণ আগে বলেছেন যে আইএলটিএস এর মক এক্সামস বা এই জিনিসগুলো সবই ওভারঅল দে আর ভেরি ইম্পর্টেন্ট। সো উই হ্যাভ আ কোয়েশ্চেন হিয়ার, আইএলটিএস এর মক টাইপের কোনো অ্যাপ বা কোনো ওয়েব পেজ আছে কিনা, বা আর উই প্রোভাইডিং এনিথিং অফ দ্যাট সোর্ট
just mock exams? Yes, 100%. We are providing a lot of mock tests with our product as well. কারণ mock tests very important to বেসিক্যালি অ্যাসেস আপনি কতটুকু ভালো করছেন এবং আরো কতটুকু ভালো আপনাকে করতে হবে। সো এটার কারণে আমাদের প্রোডাক্টের সাথেই বেশ কয়েকটা মক টেস্ট আসবে। সেই মক টেস্টগুলোর মাধ্যমে আপনি মক টেস্টগুলো দিয়ে মক টেস্টগুলো রিলেটেড ফিডব্যাকও আপনি পেতে পারবেন ফ্রম দ্য ইনস্ট্রাক্টরস। সো দ্যাট ইজ ওয়ান, দ্যাট ইজ দ্য প্রোডাক্ট দ্যাট আই নো অফ। আর এছাড়াও আই বিলিভ যে অনেকগুলো মক টেস্ট হয়তো বা ইন্টারনেটেও অ্যাভেলেবল আছে, আপনি যদি সেগুলো অ্যাভেল করতে চান সেগুলো অ্যাভেল করতে পারেন। Of course. With that being said, যেহেতু আপনি কিছুক্ষণ আগে ওইটা মেনশন করেছিলেন যে ওভারঅল একাডেমিক আইএলটিএস এ ইটস ভেরি ইম্পর্টেন্ট টু স্কোর ইন্ডিভিজুয়ালি, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আমি অনেকেই দেখি তারা এরকম ভাবে স্ট্রাগল করে বা তারা চিন্তা করে যে ইন্ডিভিজুয়ালি শুড আই গেট লাইক আ 6.5 অর আ 7, বিকজ অনেক ইউনিভার্সিটিজে তারা যখন অ্যাপ্লাই করে তারা তখন কিন্তু এটাই দেখে যে ইন টোটাল দে ওয়ান্ট আ 6.5 or a 7. So with that being said, we have another question here. How many scores in each section of the academic IELTS are important to score well overall? Let me get that correct. So আমরা scoring, how many scores in each section are important? So score well টা একটু ambiguous, but score well আমি I would মানে বেসিক্যালি আপনি যদি একটা জেনারেলি একটা ভালো স্কোর জানতে চান, I think the most broadly accepted বা broadly talked about score is 7 across all bands. So আপনার প্রত্যেকটা ব্যান্ডে at least 7 স্কোর করার এম থাকা উচিত। Again, this differs from person to person and requirement from requirement. অনেকগুলো ইউনিভার্সিটিতে এর চেয়ে কমও রিকোয়ারমেন্ট আছে। So এটা depends really on where you're planning to go. Okay, so properly সেভাবে রিসার্চ করে ওই ক্যালকুলেশনটা করে নিলেই I think it's you're good to go. We have another question here related to pronunciation. So pronouncing different and new words make me nervous and I start stammering. How to recover from this? What exercise should I do? So আপনার এরকম কোনো স্ট্র্যাটেজিস আছে কিনা? 100% আপু, এটা ইটস নট জাস্ট ইউ, ইটস অল অফ আস। এবং এখনো অনেক শব্দ আছে যেগুলো নতুন নতুন প্রোনাউন্সিয়েশন, মানে এটা নিয়ে আমি খুব মজার একটা গল্প বলি। সেটা হচ্ছে আমার বড় বোনের হাজবেন্ড, আমার দুলা ভাই, ও ভাইয়া বাইরের থেকে পড়াশোনা করেছে, তো ভাইয়ার ইংরেজি খুব ভালো। তো আমরা যখন এইচএসসি তে ছিলাম তখন সরি আমার একটা কল আসছে, আচ্ছা সমস্যা নেই। সো আমি যখন ছোট ছিলাম ভাইয়ের সাথে প্রথম তখন আমি ওর সাথে খুব কথা বলতাম, তো মাঝে মাঝে ইংরেজিতে ন্যাচারালি কথা বলা হতো। তো আমি একবার একটা ওয়ার্ড ওকে প্রোনাউন্স করে বলেছিলাম, একটা ইংরেজিতে একটা ওয়ার্ড আছে সিলুয়েট, যার অর্থ হচ্ছে শ্যাডো বা ছায়া। তো আমি এই প্রোনাউন্সিয়েশন করার সময় আমি ওর সামনে বলেছিলাম সিল হাউটি। হ্যাঁ, কারণ এটার বানানটা হচ্ছে এরকম, SILHOU ETTE বা TTE, আমি মনে বলতে ভুল করলাম, বাট যাই হোক সিলুয়েট। সো সিলুয়েট ওয়ার্ডটা ওই জিনিসটা নিয়ে এত হাসাহাসি করেছে, এবং ওদের বিয়ের এখন 8 বছর হয়ে গেছে, ও এখন এই জিনিসটা নিয়ে হাসাহাসি করে। সো আমি জাস্ট একটা মজার অ্যানেকডোট দিয়ে বললাম, ইটস নট জাস্ট ইউ আপু, ইটস অল অফ আস, উই অল হ্যাভ নিউ ওয়ার্ডস দ্যাট উই ডোন্ট নো হাউ টু প্রোনাউন্স, ইটস এ ডিফিকাল্ট ল্যাঙ্গুয়েজ। সো এইটাতে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যদি উইথ টাইম একটু প্র্যাকটিস করতে থাকেন, I know it sounds redundant যে আপু প্র্যাকটিস করার কথা তো সবাই বলে, বাট আসলে there is no two ways about it. এই যে যেমন দেখেন এক হাসাহাসির ইনসিডেন্ট থেকে কিন্তু আমি আর ভুল করি না, আমি আর জীবনে কখনো সিলহাউটি বলি নাই, আমি কিন্তু সিলুয়েটই বলি। বাট এই জিনিসটা নিয়ে আমি যদি সেদিন না বলতাম, হয়তো আমি এটা আরো পরে গিয়ে অন্য একটা জায়গায় যেখানে হয়তো বা আর্গুয়েবলি মোর এম্বারেসিং, তখন হয়তো বা গিয়ে শিখতাম। সো এই ধরনের প্রোনাউন্সিয়েশন রিলেটেড ইস্যুগুলোতে আপনি যেটা মাথায় রাখতে পারেন, একটা অ্যাডভাইস, সেটা হচ্ছে যত আর্লি অন আপনি এম্বারাসমেন্ট গুলো কাটাতে পারবেন, তত ফাস্টার আপনার কিন্তু প্রোনাউন্সিয়েশনটা বেটার হবে। যত আপনি বেশি জড়তা নিয়ে মনের মধ্যে থাকবেন এবং বেশি মানে খুব একটা কথা বলবেন না বা খুব একটা নতুন শব্দ প্রোনাউন্স করার চেষ্টা করবেন না, তত লম্বা সময় ধরে কিন্তু এই কনফিউশনটা বা এই আননোন ফ্যাক্টরটা, যে একটা শব্দ কিভাবে কারেক্টলি প্রোনাউন্স করতে হয়, সেই ভয়টা, সেই অজানা জিনিসটা তত বেশি দিন আপনার সাথে থাকবে। এবং মোর লাইকলি যে আরো ধরেন আপনি জিনিসটাকে এইভাবে চিন্তা করে দেখেন, আই এম অ্যাজিউমিং ইউ আর আ স্টুডেন্ট, রাইট? একটা সময় বড় হয়ে আপনি ওয়ার্ক প্লেসে যাবেন, ওয়ার্ক প্লেসে আপনার অনেক ধরনের মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে, অনেক হয়তো বা ন্যাশনালিটির মানুষের সাথে ইন্টারাক্ট করতে হবে। ইটস নট এম্বারেসিং দেয়ার অ্যাট অল। অনেক মানুষ আসে ইউরোপিয়ান, যাদের অনেক থিক অ্যাকসেন্ট আছে, হয়তো বা তাদের কথা বোঝা যায় না। একটা সময় কি এটা কিন্তু ম্যাটার
it matters only as long as you are confident to say it, right? So আমার পয়েন্টটা হচ্ছে এখানে আপনি যেই লেভেলের লার্নার হয়ে থাকেন, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন, আপনার ফিউচার গোলটা হওয়া উচিত এমন ভাবে যে আমি যখন প্রফেশনাল একটা ওয়ার্ক স্পেসে এন্টার করব তখন আমার প্রোনাউন্সিয়েশনটা আমি চাই যাতে সবাই বুঝতে পারে বা আমি কনফিডেন্ট থাকতে পারি আমার প্রোনাউন্সিয়েশনটা নিয়ে। সেই গোলের উদ্দেশ্যে আপনি যদি আগাতে থাকেন তাহলে কিন্তু আপনার এখন থেকে নিজের উপর স্টুডেন্ট অবস্থায় জড়তা রিলেটেড প্রেশারটা বেশি দিতে হবে, যাতে আপনি এই জড়তাটা কাটিয়ে এক সময় আপনি কনফিডেন্ট হতে পারেন ইন দ্য ওয়ে ইউ স্পিক। Thank you so much, Apu, and also for sharing that anecdote. We have another very interesting question here. Is it perfect for the evaluation writing section through ChatGPT? So ChatGPT use করে হয়তো writing কে evaluate করার কথা বলছে, তো সেটা কি একটা very useful tool or not? ইন্টারেস্টিং কোয়েশ্চেন। সো এআই ইউজ করার সব কাজে মানে চ্যাট জিপিটি আপনি ইউজ করে থাকলেও দেয়ার নিডস টু বি আ হিউম্যান টাচ। এআই ইউজ করে থাকলে আপনি সেখানে চ্যাট জিপিটি কতটুকু অ্যাকুরেট অ্যান্সার্স দেয় আমি নট ভেরি শিওর। I have not used it in IELTS purposes, so I wouldn't be, but ChatGPT তে আপনি নিচে দেখবেন একটা ওয়ার্নিং দিয়ে থাকে যে ChatGPT is prone to error, right? So I don't think personally যে সব সময় হয়তো অনেক সময় হয়তোবা সে অ্যাকুরেট রেসপন্স বা ফিডব্যাক দিতে পারে, বাট হয়তোবা not the most reliable resource out there to check your writing feedback, right? I think there might be more reliable এগেন এআই রিলেটেড প্রশ্নটা বেশ ব্রড, এআই কি অ্যাকুরেট কিনা এটা নিয়ে অনেক ধরনের আর্গুমেন্টস হতে পারে। আমি পার্সোনালি ইউজ করিনি, সো আই উডন্ট নো। মাই গেস উড বি দ্যাট ইট উড বি মোস্টলি অ্যাকুরেট, বাট হয়তো বা কিছু কেসেসে সে কিছু ক্রিটিক্যাল জিনিস মিস করেও যেতে পারে। Okay, so you're suggesting যে আপাতত let's not use AI এইরকম ভাবে প্র্যাকটিসের জন্য, we can but it needs আমার human touch. আরেকটা অ্যাডিশনাল নোটও হচ্ছে যে আপনি এআই যদি রাইটিং এর জন্য বেশি ইউজ করে থাকেন তাহলে আমি ঠিক জানি না, মানে অনেকে প্যারাফ্রেজ বা তখন হয়তো বা এআই ডিপেন্ডেন্সিটা একটু চলে আসতে পারে, হয়তো বা আপনি একটা স্পেসিফিক ফরম্যাটের দিকে ফোকাস করতে পারেন যেটা হয়তো বা নট দ্য কারেক্ট ফরম্যাট। দ্য ওয়ে আই সেড ইট, হয়তো বা চ্যাট জিপিটি একটা জেনারেল ওয়েতে কারেক্ট ইংলিশে আপনাকে বলবে, কিন্তু IELTS looks for certain specific things in your writing, right? So certain specific structures in your writing. So এই জিনিসগুলো মেনটেন করার জন্য I think it would be more useful to get a actual feedback, not from ChatGPT. নিলেও নিতে পারেন, that's completely up to you. Okay, thank you so much. আমরা আরেকটা particular এরকম question পাচ্ছি. I guess it's a speaking related question. How can I ensure that my response stays relevant to the cue card topic and addresses all aspects of the question? Oh, interesting question. Cue card topic and addresses all. Okay, cue card এ আপনাকে not only the question but তিনটা prompt দেওয়া হবে। ধরেন আপনাকে বলা হলো what is the favorite gift you have received? You should talk about bullet points দেওয়া থাকবে, who gave you the gift, what did you use it for, and why you like it. এই ধরনের 3টা থেকে 4টা prompt আপনাকে দিয়ে দেওয়া হবে। So how do you ensure that you use the cue card? Simple as that. মানে IELTS এর ইনস্ট্রাকশনস পড়া কোয়েশ্চেনের খুবই ইম্পর্টেন্ট, আপনাকে বলেই দেয়া হচ্ছে আপনার কাছ থেকে কি চাচ্ছে। সো এই 3টা পয়েন্ট ধরে আপনি যদি আগান বা এই 3টা পয়েন্ট ধরে যদি আপনি মাথায় আর্গুমেন্টটা সাজান যে আমি এই 3টা পয়েন্ট কভার করব, তাহলে কিন্তু সেখানেই আপনার কথা বলার অনেকটুকু কন্টেন্ট গুছিয়ে আসছে। সো ফোকাস অন দ্য কোয়েশ্চেন, ফোকাস অন হোয়াট দ্য কোয়েশ্চেন সেজ। ইফ ইউ ফলো অ্যালং দ্যাট পার্ট, ইফ ইউ ফলো সার্টেন স্ট্র্যাটেজিজ লাইক দ্য PPF মেথড, and there's a lot of other techniques as well, তাহলে কিন্তু আপনার এই স্টোরি টেলিং ক্যাপাসিটিটা কম্বাইন করতে পারেন আপনি আপনার কোয়েশ্চেনের রিকোয়ারমেন্টস অনুযায়ী, অ্যান্ড সেভাবে কিন্তু আপনি একটা ভালো স্কোর স্পিকিং এ তুলতে পারবেন। সো মেইন পয়েন্ট ইজ নোটিস দ্য কিউ কার্ড। সেই কিউ কার্ডের পয়েন্টগুলোর আন্ডারে আপনাকে যে কাগজ কলম দেওয়া হবে, আপনি ওখানে কিছু বুলেটস তৈরি করতে পারেন, ওই বুলেট থেকে সাব বুলেট করতে পারেন। হু গট ইট ফর ইউ, কেন আপনি গিফটটা লাইক করেন, অনেকগুলো কারণ হতে পারে, গিফটটা প্র্যাকটিক্যাল, গিফটটা দেখতে খুব সুন্দর, সবগুলো পয়েন্ট বুলেট করেন, তাহলে আপনি একটা করে বলার সময় আপনার কন্টেন্ট বেড়ে গেল। সো মাই অ্যাডভাইস উড বি যে কাগজটা দেয়া হবে সেখানে বুলেটগুলোর বরাবর আপনি নিজের কিছু বুলেট পয়েন্টস, কিছু মানে পয়েন্ট যেগুলো আপনি কভার করতে চান ইন আর স্পিকিং, ওগুলো লিখে রাখবেন এবং ওগুলো ফলো করে 2 মিনিট স্পিচটা দেওয়ার চেষ্টা করবেন।
Okay, thank you, Apu. We have another question. Can I take IELTS academic more than once? More than once কি নেওয়া যায়? And if so, then এখানে কি কোনো time gap আছে? Like এতটুকু time just extend করার পরে then তারপর একটা exam নিতে হয়? সো আইএলস এর ভ্যালিডিটি থাকে 2 বছর। এরপরে আপনার আরেকবার এমনিতেও মানে যদি 2 বছর এক্সপায়ার হয়ে যায় আপনার ফ্রম দ্য টাইম ইউ টুক দ্য টেস্ট দ্য ফার্স্ট টাইম, তাহলে আপনাকে আরেকবার আইএলস দিতে হবে। দ্যাটস ওয়ান। এবং আমি যতটুকু জানি আইএলস রিটেক করার জন্য কোনো মিনিমাম টাইম নাই। আপনি যদি একবার নিয়ে আপনার স্কোরটা খারাপ এসে থাকে, আপনি এর পরের বার রেজিস্টার করে আপনি আরেকবার আইএলসটা দিতে পারেন। সো এটা নিয়ে কোনো ইয়ে নেই, যেটা একমাত্রই হচ্ছে যখনই দেন সেই সময় থেকে সেই পার্টিকুলার টেস্টের স্কোরটা আপনার 2 বছরের জন্য ভ্যালিড থাকে। Oh, okay, okay. But at the moment that I'm speaking, you might want to double check. এই ধরনের ইনফরমেশন জেনারেলি আপনি আইএলটিএস এর ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। But the last time I checked, there is no minimum time মানে গ্যাপ বা থেকে থাকলেও আমি আসলে frankly জানি না। For you to wait until you go take the IELTS exam next time. আমি যতটুকু জানি, you can register again এবং soon after. So এটার কোনো মিনিমাম টাইম গ্যাপ আছে বলে আমি আসলে ঠিক জানি না। Okay, okay, of course. At the same time, আমি এই নিয়ে এইখানে কোয়েশ্চেন পাচ্ছি না, বাট আই এম প্রিটি শিওর আমাদের অনেকের মধ্যেই আছে, এবং আমারও একদম স্টার্টিং এ যখন আইএলটিএস নিয়ে একটু দেখেছিলাম আমারও ছিল। সো আইএলটিএস এর মধ্যে অ্যাজ উই নো দ্যাট দেয়ার আর টু ভার্সনস, একটা একাডেমিক, একটা জেনারেল ট্রেনিং। কিন্তু সাধারণত আমি দেখি যে বাংলাদেশে বেশিরভাগকেই আমরা সবাই ওই একাডেমিক আইএলটিএসটাই করি। সো জেনারেল ট্রেনিং ভার্সনটা নিয়ে আই উড রিয়েলি লাইক টু নো ইন ডিটেলস যে জেনারেল ট্রেনিংটার মধ্যে এক্স্যাক্টলি কি কি হয় এবং কোন উদ্দেশ্যে দিয়ে থাকে, বাংলাদেশে আদৌ কেউ কি জেনারেল ট্রেনিং এর এক্সামটা দেয় কিনা, সো সামথিং অ্যালং দ্যাট লাইন। জেনারেল ট্রেনিং এর ব্যাপারটা হচ্ছে ব্রডলি স্পিকিং, জেনারেল ট্রেনিং এ আপনার যারা আইএলটিএস এর বেসিক্যালি বাইরে পড়াশোনার জন্য যেতে চায় তারা হচ্ছে আপনার আইএলটিএস এর একাডেমিকটা দেয়। জেনারেল ট্রেনিংটা অনেকের প্রফেশনাল পারপাসেসে লাগতে পারে, যে প্রফেশনালি যদি আপনি কোনো একটা জায়গায় একটা অ্যাজ আ সার্ভিস হোল্ডার আপনি যদি জয়েন করছেন, বা আপনি কোনো একটা চাকরিতে জয়েন করছেন, বা আপনি যে জেনারেলি একটা কান্ট্রিতে মাইগ্রেট করতে চাচ্ছেন, এই ধরনের কিছু পারপাসে সেখানে আইএলটিএস জেনারেল ট্রেনিংটা দিলেই হয়। সহজ কথায় আইএলটিএস জেনারেল ট্রেনিংটা ইজ আ লিটল ইজিয়ার দেন দ্য আইএলটিএস একাডেমিক, ইটস নট অ্যাজ রিগারাস। অ্যান্ড এখানে ডিফারেন্সটা আসে হচ্ছে আপনার রিডিং যে সেকশনটা আছে এবং আপনার রাইটিং যে সেকশনটা আছে। রাইটিং এ যেই পার্টটা আপনার এসে রাইটিং থাকে একাডেমিকে, সেই পার্টটা একটা লেটার রাইটিং থাকে ইন দ্য জেনারেল ট্রেনিং। আর আপনার যে রিডিং এর যে সেকশনগুলো আছে সেগুলো আপনার জেনারেলি একাডেমিকে আপনার ধরেন একাডেমিক কিছু প্রম্পট থেকে কোনো একটা স্পেসিফিক টপিকের একটু ডিপ ডাইভ মানে কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টগুলো একটু ইজিয়ার থাকে জেনারেল ট্রেনিং এ। হ্যাঁ, সো এগুলো ধরেন নিউজ মানে কারো কনভারসেশন হতে পারে বা এই ধরনের কিছু ইয়ে থাকতে পারে, যেগুলোর এক্সাম্পলস এগেন আমরা আমাদের কোর্সে ইন ডিটেলস দেখিয়েছি। সো বেসিক্যালি জেনারেল ট্রেনিংটা হচ্ছে যারা নন একাডেমিক পারপাসে বাইরে যেতে চাচ্ছেন, অনেকে ইমিগ্রেশন পারপাসে হতে পারে, অনেকে প্রফেশনাল পারপাসে হতে পারে, অনেকে ভোকেশনাল ট্রেনিং পারপাসে হতে পারে, সেই সব জায়গায় জেনারেল ট্রেনিংটা দিলেই হয়। Okay, understood. We have another comment here. Apo, listening test feels the least easy part of the exam. Accent ই বুঝি না. So in that case, what should be done? অ্যাকসেন্ট বোঝাটা জন্য সবচেয়ে মানে আমি জানি না এটা কি কনভেনশনাল অ্যাডভাইস নাকি কি, এখন আমাকে স্টুডেন্টরা মাইট দিবে যে আমি টিভি দেখতে বলতেছি, বাট আসলে অ্যাকসেন্ট যদি আপনি বুঝতে চান তাহলে আপনাকে সেই অনুযায়ী কন্টেন্ট আরো দেখতে হবে। এই কন্টেন্ট লিসেনিং এর সুবিধা ইয়েটা কি, প্রথমে দেখা শুরু করেন সাবটাইটেল অন করে, তারপর একই জিনিসটা মানে সাবটাইটেল ছাড়া দেখার চেষ্টা করেন। এটা কিন্তু আমার খুব কাজে দিচ্ছে। হ্যাঁ, অ্যাকসেন্ট বোঝার জন্য, অ্যাকসেন্ট বুঝতে আমারও অনেক ডিফিকাল্টি হয়, স্পেসিফিক্যালি ইউরোপিয়ান কিছু থিক অ্যাকসেন্ট আছে, সেগুলো বোঝাটা একটু ডিফিকাল্ট হতে পারে। এই অ্যাকসেন্টটা বোঝার জন্য আপনার ফ্যামিলিয়ারিটি দরকার। যত বেশিবার একটা অ্যাকসেন্ট শুনবেন, একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা কিন্তু অনেকেই হিন্দি বুঝি, কিন্তু আমরা কি হিন্দি আমাদেরকে স্ট্রাকচারালি ছোটবেলায় বোঝানো হয়েছে? না, কিন্তু জিনিসটাকে শুনতে শুনতে আমরা কনটেক্সট শুনে শুনে আমরা কিন্তু ল্যাঙ্গুয়েজটা অনেকে আয়ত্ত করে ফেলেছি, যেহেতু আমরা অনেক ইন্ডিয়ান কন্টেন্ট কনজিউম করি, হ্যাঁ, বা ইন্ডিয়ান কন্টেন্ট দেখে থাকি। সো এই কারণে আপনি যদি অ্যাকসেন্ট বোঝার চেষ্টা করেন বা লিসেনিং এ বেটার হওয়ার
মানে এইম করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই you should be listening to a different kinds of content. You could be hearing podcast, অনেক কিছু এই ধরনের কন্টেন্ট আছে, এই কন্টেন্টগুলো শোনার চেষ্টা করবেন এবং আইএলস এর কিছু লিসেনিং টেস্টের ডেমো শুনে বেশ কয়েকটা শুনলেই আপনার আমার মনে হয় প্র্যাকটিসটা বেটার হয়ে যাবে। Okay, of course. এখানে we are having 2 or 3 comments related to আমাদের mock test. So you provide the mock test. Is it offline or online? So আমরা যে mock testটা দিচ্ছি Interactive Cares থেকে, এটা কি অনলাইন হচ্ছে নাকি অফলাইন? And if either ways, তাহলে এটা নিয়ে যদি একটু ডিটেইলসে বলা যেত যে কি কি এখানে ওভারঅল প্রোভাইড করা হবে। মক টেস্টগুলোতে আমরা আপনাদেরকে কোর্সের অ্যাক্সেসের সাথেই মক টেস্টগুলো দিয়ে দিব। সেই মক টেস্টগুলো আপনি অনলাইনেই দিবেন বা আপনি দিয়ে আপনি ফিডব্যাকের জন্য ইনস্ট্রাক্টরদের কাছে রিচ করতে পারেন। এবং যদি এই এই মক টেস্টগুলো নিয়ে আরো ডিটেল আমরা কোর্সটার ফর্মাল লঞ্চিং এর ওখানেও আমরা বলে দিব। সো বেসিক্যালি মক টেস্টটা আপনার যেভাবে আপনি যেভাবে এম করছেন বা যেভাবে প্রিপারেশনটা, কারণ অনেকে আসলে আমরা কি বাসার কমফোর্টে থেকে জিনিসটা দেওয়ার চেষ্টা করি, কারণ আদারওয়াইজ এটা একটা স্পেসিফিক টাইমে, কারণ সবার টাইম রিকোয়ারমেন্ট ম্যাচ করাটা একটু ডিফিকাল্ট একটা ব্যাপার। সো আমরা অনেক ধরনের মক টেস্টই প্রোভাইড করে থাকবো। আমরা যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে আপনি অ্যাক্সেস পাবেন টু গেট সাম ফিডব্যাক অ্যাবাউট দ্য মক টেস্ট অ্যাজ ওয়েল, যে আপনি মক টেস্টটায় কিভাবে ভালো করতে পারবেন সেটা নিয়ে আপনি রিচ আউট করতে পারেন, অ্যান্ড আওয়ার ইনস্ট্রাক্টরস উইল বি দেয়ার টু সাপোর্ট ইউ ডিউরিং দিস প্রসেস। Of course. খুবই vague একটা question, but and I think once again এটার answer আসবে যে it depends, because I think so যে এটাই answer. So how many months does it take to prepare for the academic IELTS exam? So in general, এবং আপনার কত টাইম লেগেছিল সেটাও জানতে চাই at the same time. আমার টাইম লেগেছিল as I mentioned in the first year of this life, আমি টাইম নিয়েছিলাম একদিন, আমার হাতে এর বেশি টাইম ছিল না আনফরচুনেটলি, বাট দ্যাট ইজ নট অ্যান্ড শুড নট বি এভরিবডিজ স্টোরি। আমি জিনিসটাকে দেখেছি ফর মাই পার্সোনাল পার্সপেক্টিভ, ইট ওয়াজ আ গ্র্যাজুয়াল লার্নিং ওভারঅল entirety of my life and applying the strategies that I have built over years of exam taking. আমি পড়াশোনা করেছি বিকারণাসে, আমাদের অনেক পরীক্ষা হতো, অনেক দিয়ে দিতে হতো। বিকারণাসার পরে আমি গিয়েছি ঢাকা ইউনিভার্সিটিতে, আমাদের ইয়ার সিস্টেম ছিল, ইয়ার রাউন্ড অনেক এক্সামস দিতে হতো, সারাক্ষণে নাক ডুবিয়ে থাকতে হতো। সো এই পরীক্ষাগুলো ফেস করতে 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 এবং এর মধ্যে আমি এক্সাম স্ট্র্যাটেজিটাকে খুব বেশি ইম্পর্টেন্স দিয়েছি। সো কম্বাইনিং মাই স্কিল অফ এক্সাম স্ট্র্যাটেজি অ্যান্ড মাই নলেজ অফ ইংলিশ দ্যাট আই হ্যাভ গেইনড অল ওভার মাই লাইফ, আমি একদিনের প্রিপারেশনে এই জিনিসটা আইএলস এর জন্য স্পেসিফিক্যালি আমি একদিন প্রিপারেশন নিয়েছি, বাট দ্যাট শুড নট বি ইয়োর কেস। অ্যান্ড অন অ্যাভারেজ আই উড সে ইট ক্যান রেঞ্জ ফ্রম 1 to 4-5 months ডিপেন্ডিং অন দ্য কাইন্ড অফ learner that you are. আপনি যদি মিডিয়াম টু অ্যাডভান্স লেভেলের লার্নার হন, 1 মাস অফ বিল্ডিং ইউর ওন স্ট্র্যাটেজিজ টু কি বলবো, কিছু মক টেস্ট দিয়ে নিজের পজিশনটা অ্যাসেস করা শুড বি এনাফ। এন্ড ডিপেন্ডস রিলি, 1 মাসের ভিতর আপনি 2 ঘন্টাও সময় দিতে পারেন, 1 মাসের ভিতর আপনি 50 ঘন্টা সময়ও দিতে পারেন। কতটুকু সময় লাগছে আপনার নিজেকে একটা ব্যান্ড 6 থেকে ব্যান্ড 8-এ আনতে, সেটা রিয়েলি ডিপেন্ডস অন দ্য hours that you spend and the level that you spend on. আপনি যদি ব্লাইন্ডলি একটা ভুল স্ট্র্যাটেজিতে আগাতে থাকেন তাহলে you will stay where you are, right, as a learner. So I would say আপনার লেভেল অনুযায়ী, আপনি যে লেভেল অফ লার্নার সেটা অনুযায়ী আপনি একটু অ্যাসেস করে নিজেই দেখতে হবে আনফরচুনেটলি। অ্যান্ড আমাদের এখানে ইনস্ট্রাক্টরস আছে টু হেল্প সাপোর্ট ইউ। আপনি ইনিশিয়াল অ্যাসেসমেন্টটা করে আপনি যদি ইনিশিয়ালি দেখছেন যে আপনার মকগুলো খুব একটা ভালো হচ্ছে না, তাহলে ইউ ক্যান ইউটিলাইজ দ্য রিসোর্সেস দ্যাট আর প্রোভাইডেড এবং সেগুলো ইউজ করে আপনি আরো নিজেকে বেটার করতে পারবেন আর কি ওভার টাইম। Okay, thank you so much, Apu. In total, আমরা আমাদের এই entire sessionটিতে we have discussed a lot. Actually, we saw like a very useful piece of resource to anyone যে properly IELTS exam টি দিতে চাচ্ছে in the very near future. We have talked about all 4 sections এবং সেগুলোর ব্যাপারে বেশ কিছু interesting strategies আমরা জেনেছি। Storytelling এর স্ট্র্যাটেজিটা আমার personal favorite throughout this whole session, and at the same time আমরা অনেক
কোয়েশ্চেন্স পেয়েছি, অনেক ইন্টারেস্টিং কোয়েশ্চেন্স পেয়েছি। আমরা সবগুলোই অ্যান্সার করার ট্রাই করেছি থ্রু আউট দিস এন্টায়ার লাইভ সেশন। সো এভরিওয়ান হু ইজ ওয়াচিং দিস কারেন্টলি, সবাইকে আরেকবার একটু রিমাইন্ড করে দেই যে উই হ্যাভ রাইসা শাম্মা আপু রাইট নাও উইথ আস, অ্যান্ড শি জাস্ট ইন ওয়ান ডে হ্যাজ স্কোর্ড 9 out of 9, যেটা একটা হিউজ অ্যাচিভমেন্ট। সো উই ক্যান call her our prodigy as well. So we are extremely lucky to have her at Interactive Cares, and she's also our course instructor. And আমাদের entire যে complete guideline to your IELTS preparation কোর্সটি আছে, you will find এইটার in details on the comment section. With that being said, thank you once again, Raisa Apu, for giving us your precious time. আমরা সেশনটা খুবই quickly end করে ফেলবো, but just before that, our last question from me to you. If you could just give one advice to anyone যে খুবই recently IELTS exam দিবে, what would that exam, what would that particular tip be? Just that advice. I'm going to sound like a broken record right now, but my one advice would be follow your own strategies based on your skill set. নিজেকে মানে এই অ্যাডভাইসটাকে যদি আমি একটু ব্রডেন করে বলি, তাহলে সেটা হচ্ছে নিজের স্কিল সেটটা, নিজের পজিশনটার থেকে আপনার যে ইটস নট আ ওয়ান সাইজ ফিটস অল। সো আই ক্যান প্রোভাইড ইউ উইথ আ লট অফ জেনারেল স্ট্র্যাটেজিস যেটা আইএলস এক্সামিনাররা খোঁজে। সেই স্ট্র্যাটেজিগুলোকে কিভাবে ফলো ইউর ওন স্ট্র্যাটেজিস বলতে আপনি এই স্পেসিফিক আইএলস স্ট্র্যাটেজিগুলো আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন ইন ইউর এক্সাম টেকিং, সেটা আপনাকেই ডিটারমিন করতে হবে। আপনি ভোকাবুলারিটা কিভাবে বাড়াবেন, এই বা গ্রামারের ইউজটা কিভাবে বাড়াবেন, এই স্ট্র্যাটেজিটা শুধু বিল্ড করলেই হবে না, শুধু লার্ন করলেই হবে না, এটা আপনাকে এক্সামে অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো টু অ্যাপ্লাই ইউর সেলফ ইন দ্য এক্সাম, বিল্ড ইউর ওন স্ট্র্যাটেজিস। এক্সাম টেকিং স্ট্র্যাটেজিটা খুবই ইম্পর্টেন্ট। দ্যাটস দ্য ওয়ান অ্যাডভাইস আই উড গিভ। Thank you so much, Apu. I hope this entire session was helpful for all of our audience members. Most definitely it was. And যদি আপনাদের আর কোনো comments থাকে, আর কোনো questions থাকে, অবশ্যই in the future আপনারা করবেন. We have Raisa Shamma Apu here as our instructor, guiding us along the way. Thank you once again, Raisa Apu, for giving us your precious time. Thank you so much for being such a gracious host, Promi. Thank you everyone for watching and listening to us speak about learning English and IELTS. I hope to catch you all next time. Okay, thank you so much, Apu. সবাইকে আল্লাহ হাফেজ। দেখা হবে সবার সাথে in our course.